আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। তো আমি তোমাদের স্যার চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা ক্লাস নিতে। তো কি অবস্থা তোমাদের সবার বলো? সবাই ভালো আছো? হাই স্যার, আর ইউ, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়াটস অ্যাবাউট ইউ হুমায়রা? আই এম ফাইন ফাতেহানুর, তোমার কি অবস্থা বলো? আরিশা, কেমন আছো আরিশা? স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ আরিশা, ভালো আছি। মাশাআল্লাহ, তোমাদের সাথে যখন ক্লাস নেই অনেক ভালো থাকি। আর ওয়ালাইকুম আসসালাম বাবা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম বাড়ি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আই এম ভেরি গুড বাড়ি। হোয়াটস অ্যাবাউট ইউ? হোয়াটস অ্যাবাউট ইউর হেলথ এন্ড হোয়াটস অ্যাবাউট ইউর স্টাডি বাবা? মারুফ, তোমাকে ভুলিনি, তুমি তো ভুলে গেছো। মেসেজ টেসেজ দাও না দেখি এখন আর। পড়াশোনার খুব চাপে আছো নাকি বলো? তো আজকের যে পড়া মানে একদম সহজ পড়া, এই অধ্যায়টা আমি আগেও তোমাদের একটু পড়িয়েছিলাম। শারিন জারিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম সরি বাবা, দেখা যায় অনেকজন কমেন্ট করে তো এই জন্য। আচ্ছা শারিন জারিন, তোমার শর্ট নাম কি বাবা? এত বড় নাম শারিন জারিন, বলো। দেখতে পাচ্ছি না, আমি এখনো শেয়ার করি নাই, তো দেখতে কি পাবা বলো? ওয়াই ইউ আর নট ফাইন বাড়ি, কি হয়েছে তোমার বলো? আই এম ফাইন আদিফ, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সিমরান, ওয়ালাইকুম আসসালাম বাবা। ইটস ওকে বাবা, কোনো সমস্যা নাই। তো আজকে আমি মোটামুটি তোমাদের আজ পর্যন্ত ৩টা ক্লাস নিয়েছি, বুঝছো? মানে ২টা রেকর্ডিং ক্লাস তোমাদেরই আনন্দ পাঠের, এবং আরেকটা ক্লাস নিলাম তোমাদের বড় ভাই বোনদের ক্লাস 8 এর। তো বুঝতেই পারতেছো আজকে আমার গলার উপর দিয়ে প্রচুর ধকল গিয়েছে। তো আজকে আমি একটু আস্তে আস্তে কথা বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা, ঠিক আছে? লিখে রেখেছো তো শারিন বাবা, সেই জন্য তোমার নাম বললাম শারিন জারিন, ঠিক আছে? আচ্ছা শেরিন, শেরিন কেমন আছো? তুমি লিখে রেখেছো শারিন, দেখো, বুঝেছো? শারিন, সরি শেরিন। জুনায়েদ ইসলাম, সমস্যা নাই, আমি আবারও পড়াচ্ছি আজকে, যেহেতু আজকে আছে অবশ্যই পড়াবো। তো কোনো সমস্যা নেই, মনোযোগ সহকারে ক্লাস করো। আউসাফ, স্যার আমি ফার্স্ট হয়েছি, যাক আলহামদুলিল্লাহ। আউসাফ ভেরি গুড। তো আউসাফ মিষ্টি কই বলো, যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো তাদের মিষ্টি কই? আচ্ছা তো চলো আমরা ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ। তো আজকের পড়াটা, আচ্ছা, মীনাক্ষী সিনহা, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? মীনাক্ষী সিনহা, তোমার ক্যামেরাটা অন আছে বাবা, ক্যামেরাটা অফ করে ফেলো। মীনাক্ষী সিনহা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আবার আঁকাআঁকি শুরু করে দিয়েছো? আচ্ছা আঁকাও, আমি আঁকানো বন্ধ করে দেই। ডিসেবল ফর অ্যানিমেশন ড্রয়িং। একটু সুযোগ পাইলেই দুষ্টুমি করে শুরু করে দাও তোমরা। ওকে, তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। এটা হলো তোমাদের ইন্ট্রো পেজ। আমাদের মাননীয় শ্রাবণী ম্যাম এটা ডিজাইন অ্যাপ্রুভ করেছেন, আমাদের ইডু পরিবারের ম্যানেজমেন্টে আছেন যিনি। তো আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি আমাদের নতুন অধ্যায়। ভেরি গুড হুমাইরা রোজ। তো রোজ, তোমাদের তো কি বলবো, মিষ্টি মুষ্টি খাওয়াইলা না কেউ। আচ্ছা যাই হোক, চলো ফার্স্ট সেকেন্ড থার্ড হও, মিষ্টি খাও না। আচ্ছা দেখো কি বলেছে, শিশুর বেড়ে ওঠা, প্রতিবন্ধকতা ও সামাজিকরণ, এটা নিয়েই আজকের আমাদের পড়ালেখা। দেখো যে ব্যাপারটা, আসলে এই অধ্যায়ে আমরা কি জানবো, আমি যদি তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করি। আজকে আমার নোটপ্যাড নেই তো লিখে রাখতে পারছি না, মানে আজকে প্রচুর ক্লাস, অলমোস্ট 15টা ক্লাস হচ্ছে। তো বুঝতেই পারতেছো ম্যাথমেটিক ক্লাসগুলোর জন্য নোটগুলো বুক আছে, তো সেই জন্য আজকে লিখতে পারবো না কিছু। তো যা বলি একটু মনোযোগ সহকারে শুনো এবং লিখে নিও আর কি বাচ্চারা। না আজকে কুইজ রাখিনি। আচ্ছা হুমায়রা, তোমার বাসা কোথায় বলো, আমি কিন্তু সত্যি সত্যি চলে আসবো। কোথায় বাসা, ঢাকাতে নাকি ঢাকার বাইরে? আচ্ছা তো চলো আমরা ক্লাসটা শুরু করি, আর ইনশাল্লাহ তোমাদের সাথে আমি ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, শিশুর বেড়ে ওঠা শুরু হয় পরিবার থেকে, তাই না? পরিবারের গুন্ডি পার হয়ে শিশুকে নতুন পরিবেশের সঙ্গে কি করতে হয়, খাপ খাওয়াতে হয়।
সঙ্গে খাপ খাওয়াতে হয় নতুন পরিবেশের পরিস্থিতির সঙ্গে নিজেকে কি খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নামই সামাজিকরণ। তবে সমাজে বেড়ে ওঠার ক্ষেত্রে শিশুর বিভিন্ন ধরনের বাধা ও প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতার উত্তরণ অতি জরুরি, অন্যথায় মানসিক সমস্যা নিয়ে শিশুদেরকে বেড়ে উঠতে হবে। আচ্ছা, সামাজিকরণ কি? সোজা কথায় আমি যদি বলি, চারিপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াকেই বলা হয় সামাজিকরণ। চারিপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াকে কি বলা হয়? সামাজিকরণ। ওকে? তো আমরা দেখি আমরা ছোট থেকে বড় হই। তাই না? আমরা ছোট থেকে বড় হই, এই লাইনটা একটু ভালোভাবে জেনে নিও। সামাজিকরণ, সামাজিককরণ। ঠিক আছে? সামাজিকরণ লিখে রেখেছি। সামাজিককরণ হবে। রাইটার একটু ভুল লিখেছে। মানে আজকে আমি পিপিটা বানাই নাই। অন্যজনকে বানাইতে দিছিলাম। তো আজকে প্রচুর ব্যস্ত থাকায় রিভিশনও দিতে পারিনি। সামাজিককরণ হবে। তো দেখো, এখানে সামাজিককরণ হবে, সামাজিকরণ না। সামাজিকীকরণ লিখেছে আরকি। আমি দেখিনি। তো যাই হোক, তোমরা একটু বুঝে নিও। এটা হবে সামাজিককরণ। তো দেখো, সামাজিককরণ বলতে কি বোঝায়? যেটা আমি বলতেছিলাম যে আমাদের চারিপাশের পরিবেশের সাথে আমাদের মানিয়ে নেওয়াকেই বলা হয় সামাজিককরণ। অর্থাৎ একটা জিনিস তোমরা একটু খেয়াল করো যে একটা বন্য প্রাণী, ধরো একটা বাঘ বনে যেভাবে আচরণ করে, সে কিন্তু চিড়িয়াখানায় সেভাবে আচরণ করে না। চিড়িয়াখানায় কি থাকে? সে বন্ধ থাকে, সময় পেলে খাচ্ছে। তার ভিতর কিন্তু সেই হিংস্রতা থাকে না। তুমি দেখবা চিড়িয়াখানার পোষা মানে হিংস্র প্রাণীগুলাও অনেকটা হয়ে যায় পোষা প্রাণীর মতন। মানে কারণ কি? সেখানে পরিবেশটা এমন যে সে না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছে। সবকিছু খেতে পাচ্ছে। যার জন্য মনে করো যে তার আর শিকার করা বা হিংস্রতার প্রয়োজন হয় না। তেমনিভাবে একজন মানুষ যে সমাজে বসবাস করে, সে কিন্তু সেই সমাজেই মানে চারিপাশের পরিবেশের সাথে মানিয়ে নেয়। ফর এক্সাম্পল, আ রাঙামাটির পরিবেশ ঢাকা শহরের পরিবেশ থেকে আলাদা। একটা গ্রামের ছেলে, একটা শহরের ছেলে চাইতে কি আলাদা। তুমি যদি দেখো, শহরের ছেলে যারা বাচ্চাগুলো থাকে তারা খুব বেশি একটা চঞ্চল হয় না। চঞ্চল মানে কি? দৌড়াদৌড়ি করা, খেলাধুলা করা, এই জিনিসগুলো কিন্তু খুব কম পাওয়া যায় শহরের ছেলেদের ভেতরে। খুব কম থাকে যারা শহরে থেকে অনেক চঞ্চল হয়, খেলাধুলার প্রতি আগ্রহ থাকে। বাট অন্যদিকে দেখো গ্রামের ছেলেরা মাশাআল্লাহ সারাদিন দৌড়াদৌড়ি করবে মাঠে ঘাটে, জলে পড়ে যাবে। কোন ব্যাপার না। আবার উঠে দাঁড়াবে, সাঁতার পারে, সব পারে। মানে গ্রামের ছেলেগুলা কি হয়? এই দিক দিয়ে অনেক বেশি ফাস্ট হয়। তো এই যে ব্যাপারগুলা, আবার অন্যদিকে দেখবে গ্রামের ছেলেগুলা মানে পড়াশোনার দিকে একটু পিছিয়ে থাকে। বাট অন্য অন্য দিকে কিন্তু অনেক এগিয়ে থাকে। শহরের ছেলেগুলো আবার শারীরিকভাবে অনেক পিছিয়ে থাকে। বাট মানে মানসিক যে সকল কাজগুলো আছে সেদিকে অনেক এগিয়ে থাকে। এই যে ব্যাপারগুলা, তার মানে কি? যে সমাজে বসবাস করে, সে সেই সমাজের অনুযায়ী কি হয়? বড় হয়ে ওঠে। সামাজিকরণের অংশগ্রহণ করে। তাই না? তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ? বইয়ে যেটা আছে বাবা সামাজিককরণই হবে। বুঝছো? সামাজিককরণ হবে। ওকে, তাহলে সামাজিকরণই হবে। ওকে, ফাতেহানুর সামাজিকীকরণই হবে। ঠিক আছে? তো সামাজিকীকরণ বুঝতে পেরেছ? সবাই বলো। সামাজিকীকরণ বুঝতে পেরেছো সবাই? সবাই কি সামাজিকরণ নিয়ে ক্লিয়ার? ওকে আহসাব, তোমার অ্যান্সার আমি পেয়েছি বাবা। সামাজিকীকরণই হবে, সমস্যা নেই। ওকে। চলো আমরা পরবর্তীতে যাই। দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়ার ধারণা ও এর প্রভাব ব্যাখ্যা। আচ্ছা, সমাজে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় মধ্যে দিয়ে বেড়ে উঠি। সামাজিক জীব হিসাবে পরিচিত লাভ করি। সমাজ থেকে আমরা যা শিখি সেটা আমাদের সামাজিক শিক্ষা ও শিক্ষার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজের নিয়ম নীতি, মূলবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসাবে প্রতিষ্ঠিত হই, তাই সামাজিকীকরণ বলে। সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। আচ্ছা, তোমাদের আমি একটু ২ মিনিটের ব্রেক দিচ্ছি। Wait, আমি একটু চা খাবো, আমার গলা কাজ বাবারা। জাস্ট ২ মিনিট। ওকে? ততক্ষণ একটু ওয়েট করো তোমরা। তোমরা চাইলে চা পানি খেতে পারো। জাস্ট ২ মিনিট। বাচ্চারা সরি, একটু মানে চা খেতে গিয়েছিলাম। তো এই যে তোমাদের চা পড়াই, তোমরা তো একটু চাটাও দাও না কিছু, বুঝছো? বাসায় যেয়ে পড়াইলে কত সুবিধা জানো? নাস্তা দেয়, কত কিছু দেয়। আচ্ছা, যাই হোক চলো আমরা পড়ায় চলে যাই। মানে এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে সামাজিকরণ কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া। কারণ কি বাচ্চারা? কারণ হলো এই যে সামাজিকরণ আছে, তাই না?
এই সামাজিকরণ তোমরা যদি খেয়াল করো, আমরা ছোট থেকে বড় হইতে হইতে এটা শিখতে থাকি। ঠিক কি না? আমি যে এত বড় হয়েছি, আমি আমার জীবনের হাফ এজে চলে এসেছি। মানে কি? মধ্যম এজে বলতে পারো। মানে ইয়াং এজ ২৪-২৫ এটা মধ্যম এজে আমি ধরলাম। মধ্যম এজও না মানে ইয়াং এজ সরি। তো এখনো কিন্তু আমি অনেক কিছু শিখি। আমার চারিপাশের পরিবেশ থেকে আমি শিখি যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমি এখনো শিখতেছি। তোমরাও কিন্তু শেখো। তোমরা 6 এ পড়ো। এখন অনেক কিছু শিখেছো। যখন 7 এ উঠবা আরো কিছু শিখবা। এইভাবে জীবনটা কি হতে থাকবে? বড় হইতে থাকবে, জানা হবে এবং আমরা আরো শিখতে থাকবো এবং বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা কি থাকি? শিখতে থাকি যে কিভাবে মানুষের সাথে মিশতে হয়, তাই না? তো এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমাদের সামাজিকরণ। তো সামাজিকরণ সর্বপ্রথম শুরু হয় কোথা থেকে? পরিবার থেকে। কোথা থেকে? পরিবার থেকে। যে আমাদের পরিবার আমাদেরকে কি শিক্ষা দেয়, এর উপরে নির্ভর করে আমাদের সামাজিকীকরণ, তাই না? তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা কি আছে? বলো। একজন লিখছে, স্যার এমসিকিউ কি আছে? এমসিকিউ নেই বাবা। আচ্ছা দেখো, এখানে একটু খেয়াল করো। পরিবার, যেটা আমি তোমাদের একটু আলাপ আলোচনা করলাম। এখন আমরা একটু বিস্তারিত জানবো পরিবার। ওকে, ভেরি গুড। যারা বুঝতে পেরেছো খুবই সুন্দর। এত দেরি কেন মাশরাফি? অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম এতক্ষণ। তো দেখো, পরবর্তী দেখো পরিবার। শিশুর সামাজিকরণ শুরু হয় পরিবার থেকে। শিশুর চারিত্রিক গুণাবলী, পারিবারিক পরিবেশ বিকশিত হয়। সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, ভালোবাসা প্রভৃতি সামাজিক শিক্ষা শিশু পরিবার থেকে অর্জন করে। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য প্রয়োজন হয় সুন্দর পারিবারিক পরিবেশ। পরিবারের সদস্যদের সম্পর্ক মধুর হলে শিশু সুন্দর পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে পারে, তাই না? তো দেখো, এখানে যে কি ব্যাপারটা যে আছে, এখানে যদি আমি তোমাদের সাথে একটু কথা বলি। আমরা যখন ছোটবেলায় কোনো ভুল করতাম, আমাদের কিন্তু বাবা-মা সেই শিক্ষা দিত যে এই ভুলটা করা যাবে না। অনেক সময় বকা দিত, অনেক সময় কি দিত? বড় ধরনের পানিশমেন্টও করত। মানে কি? মার উম আমাদের মারধরও করত বাবা-মা। কিন্তু এই মারধর বা বকাঝকা কেন করত? যেন আমরা এই ভুলগুলো না করি। যেমন ধরো, ছোটবেলায় আমরা না বুঝে অনেকেই আছি যারা বাবার পকেট থেকে কিছু টাকা নিয়ে চকলেট কিনে খেতাম। খেতাম কিনা? আমি তো খেতাম। বুঝছো? এবং এই ভুল একদিন বাবা ধরে ফেলে। ধরার পরে বাবা তো মনে করো এটা বুঝতে পারে না যে আমি নিয়েছি। ভাবে যে অন্য কেউ নিয়েছে। বাবা অনেক চিল্লাপাল্লা করে। তো তখন তো বুঝি যে না, এই জিনিসটা আমার করা ঠিক হয়নি। তো সেই সময়ে পর থেকে আমি আর বাবার পকেট থেকে না বলে নেই না। বুঝেছো? তো এই যে ব্যাপারগুলো, তাই না? এখান থেকে আমার বাবা যদি আমার উপর গরম না হইতো, মনে করো আমাকে আমি যদি শিক্ষা না পাইতাম, তাহলে কিন্তু আমি এই ভুলটা বারবারই কি করতাম? করতেই থাকতাম। তো এখান থেকে আমরা পরিবার থেকে আমরা কি পাইলাম? সর্বপ্রথম আমি যেটা পেলাম সেটা হলো যে খারাপ কাজ মানে কোনো না বলে কোনো কিছুর থেকে কি করা যাবে না? কোনো কিছু নেওয়া যাবে না। কারো থেকে কিছু না বলে কি করা যাবে না? নেওয়া যাবে না। এই জিনিসটা পেলাম। এছাড়া আর কি পেলাম? দেখো, আমি আমার উদাহরণটাই দিচ্ছি আমি। আমি এখন তোমাদের উদাহরণ দিচ্ছি। তোমরা অনেকেই আছো যারা ২ ভাই বা ৩ ভাই-বোন আছো। অনেক সময় দেখবা ভাইরে যদি কেউ মারে, আমরা তখন কিন্তু তার প্রতিবাদ করি বা তাকেও আমরা ধরে মারি, তাই না? এবং আমাদের যদি কারো বড় ভাই থাকে, আমাদের যে কোনো বিপদ হলে কিন্তু আমাদের বড় ভাই আগে এগিয়ে আসে। বড় ভাই বা বড় বোন এগিয়ে আসে। তার মানে কি? আমরা একে অপরের সহযোগিতা পেলাম কোথা থেকে? পরিবার থেকে। সহিষ্ণুতা পেলাম কোথা থেকে? পরিবার থেকে। অনেক সময় এমন হয় না, তোমরা যারা তোমাদের যারা ছোট ভাই বোন আছে, তোমরা কি করো? নিজে রান্না নিয়ে রান, মুরগির ঠ্যাং না নিয়ে কিন্তু তোমরা ছোট ভাই-বোনদের দিয়ে দাও। তো এই যে ব্যাপারটা বাচ্চারা, এই ব্যাপারটা কেন করো তোমরা? কারণ তাকে তুমি ভালোবাসো। ভালোবাসা মানুষের জন্য যে আত্মত্যাগ করা হয়, এখানে কিন্তু একটা সুখ আছে, তাই না? স্বাচ্ছন্দ্য বোধ আছে। এটা আমরা কোথা থেকে শিখেছি এট ফার্স্ট? পরিবার থেকে শিখেছি। তো এই জিনিসগুলাই বলেছে আরকি। অনেকে কমেন্ট করেছে, আমি তোমাদের কমেন্ট নিচ্ছি। ভয় নেই কোনো ব্যাপারা। সিউর ইম্পোর্টেন্ট জিনিসগুলা ডাক দিয়ে দিচ্ছি। আহসাব, তোমার বেলা হয় না। তুমি যে দুষ্ট এজন্য তোমাকে কেউ কিছু দেয় না। এখনো করতেন? না বাবা, এখন আর কিভাবে করব? এখন তো আমার বাবা বেঁচে নেই। বুঝেছো?
যদি বাবা বেঁচে থাকতো তাহলে অনেক ভালো হতো। তোমাদের যারা বাবা আছে অবশ্যই বাবাকে অনেক ভালোবাসবা, বাবা যা বলে শুনবা। আর একটা কথা বলি, বাবার মনে কোন সময় আঘাত দিবা না। বাবা মা যাই হোক কোন সময় ভুল করলেও বাবা মার সাথে কি করবা না, কোন সময় বেয়াদবি করবা না, ঠিক আছে বাচ্চারা? কারণ কি, বাবা মা আমাদের সবচাইতে বড় সম্পদ, বুঝেছো? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা বাচ্চারা। বাবা না থাকা যে কি এটা আমি বুঝি। বাবা মা না থাকা যে কত বড় একটা কষ্টের জিনিস। এই ব্যাপার না, চলো আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা ফাতেমা, মন খারাপ করো না বাবা। মানুষের মানে মৃত্যু মনে করো এমনই এক সময় আছে, আবার সবারই মরতে হবে আর কি। তো এটা নিয়ে আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করে দরকার না। আজকে কুইজ রাখিনি বাবা। তো চলো আমরা পরবর্তীতে যাই। এখন আসো আমরা প্রতিবেশী, আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। ইসলামের দৃষ্টিতে বাড়ির 40 ঘর পর্যন্ত মানুষকে কি বলা হয়? প্রতিবেশী বলা হয়ে থাকে, ঠিক আছে? তো পাশাপাশি বাড়িগুলো সমবয়সী শিশুদের নিয়ে একটা প্রতিবেশী দল গঠন গড়ে উঠতে পারে, যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সমতা, ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি। আচ্ছা, এখানে সাধারণত বলেছে কি আমাদের পরিবারের মানে বাইরেও তারপরে আমরা যা শিখি সেটা হলো আমাদের, মনে করো যে, হ্যাঁ, আমি তোমাদের এখানে আসলে নোট করার চাইতে মূলত ইম্পোর্টেন্ট হলো আমার কথাগুলো শোনা এবং বোঝা। ঠিক আছে? তো আমি একটু তোমাদের নোট করে দিচ্ছি। দেখো মানে যেখানে ইম্পোর্টেন্ট, আসলে নোটপ্যাড নেই তো তাহলে আমি লিখে, লিখে দিতাম। তাহলে ভালো হইতো। তো যাই হোক, তোমরা একটু আমার কথাগুলো শোনো মনোযোগ দিয়ে। তো এই যে প্রতিবেশী আছে, এখানে একটা ইম্পোর্টেন্ট কথা হলো পাশাপাশি বাড়িগুলোর সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে। আমি সিওর তোমাদের এমন কেউ নেই যার পাশের বাড়ির বা এলাকার বন্ধু নেই, তাই না? বা এলাকার মানুষের সাথে কি নেই, সুসম্পর্ক নেই। কারণ কি, আমরা ছোট থেকে যখন বড় হই আমরা চারিপাশের মানুষের সাথে খেলে দুলে মিশে বড় হয়ে থাকি, ঠিক কিনা? তো তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি। আমরা ছোটবেলায় আমি আমার ৫ টা বন্ধু ছিলাম আমরা। আমি, আমার মামা, সিজান মামা, আমার ভাই মুগ্ধ, নিবিড়, রিফাত, এই ৪-৫ জন সবসময় একসাথে থাকতাম। তো আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, খেলাধুলা করছি। কেউ কাউরে যদি মারতো আমরা ৪ জন মিলে অন্যজনরে মারতাম। বুঝছো? মানে এখানে আমরা কি শিখেছি? বন্ডিং শিখেছি। যে একে অপরের সাথে কিভাবে মিশতে হবে, এবং একজনের বিপদে কিভাবে আরেকজন দাঁড়াতে হবে, এই যে ব্যাপারটা, এই জিনিসটা আমরা শিখেছি। তো আমরা পাশের বন্ধুদের থেকে আমরা এইভাবে শিখি। এছাড়াও আমরা প্রতিবেশীদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতাও পেয়ে থাকি। ফর এক্সাম্পল, তোমার বাড়িতে যদি আগুন ধরে সর্বপ্রথম কে আসবে? ফায়ার ব্রিগেড না, তোমার পাশের বাড়ির যে মানুষ সে আসবে। তাই আমাদের সবচেয়ে উচিত যে প্রতিবেশীদের মানুষের সাথে আমাদের কি করতে হবে? ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? হ্যান্ড রাইজ করতেছো কেন? আচ্ছা, কোনো সমস্যা না হলে, হ্যাঁ, আমার মা আছে বাবা, মা বেঁচে আছে। দোয়া করো যেন আল্লাহ হায়াত দেয়, ১০০ বছর বাঁচুক। দোয়া করো। আচ্ছা, তো এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার? প্রতিবেশী সম্পর্কে সবাই ক্লিয়ার? কি বলো আবিদা, তোমার আশেপাশে কোনো বন্ধু নাই? এটা কোনো কথা? কেন বন্ধু নাই কেন? তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার সবাই। এখন পরবর্তীতে যাই। এই আহসাব চলে এসেছো? রাগ করেছিলা বাবা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে যাই। শিক্ষা প্রতিষ্ঠান। শিশু শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান অর্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শও শিখে থাকে। আচ্ছা, এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, তাই না? এখানে কি শুধু আমরা মানে জ্ঞান অর্জনই করি? আমরা অনেক কিছু শিখি, তাই না? আমরা অনেক কিছু শিখি। ইমরান, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাই-বোন নেই, সমস্যা নেই। ইনশাআল্লাহ তোমাদের আশেপাশে চাচাতো ভাই-বোন আছে, তাদের নিজেদের ভাই-বোনের মতো দেখবা। তো দেখো আমরা এখন পড়ায় আসি। শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা শিশু শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান অর্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শ শিখে থাকে। সব আদর্শ হচ্ছে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শিশু বৃহত্তর সমাজের আদব কায়দা, আচার আচরণ, মূলবোধ শিখে থাকে। শিশুর মধ্যে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা এখান থেকেই হয়। ফলে পড়া তো শিখতে পারেই স্কুল থেকে। শিশুর সু অভ্যাস গঠনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে। পাঠ্যপুস্তক বিষয়বস্তু শিশুর আচরণকে প্রভাবিত করে।
সামাজিকরণে তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এখান থেকে কিন্তু আমরা শুধু শিক্ষা কি করি না, আমরা শুধু শিক্ষা অর্জন করি না, তাই না? এখান থেকে আমরা কি শিখি দেখো, আমরা শিখি শৃঙ্খলা বোধ, দায়িত্ববোধ, নিয়মনাবতিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। এখন এই জিনিসগুলো আমি একটু তোমাদের ব্যাখ্যা করি। সর্বপ্রথম আসে শৃঙ্খলা বোধ। তোমরা অবশ্যই স্কুলে যাও কয়টার দিকে, ধরো 6টা থেকে 12টা গেলা, এর আগে কিন্তু তুমি স্কুল থেকে বের হইতে পারো না। তোমাকে কিন্তু ছোট থেকে একটা নিয়ম শেখানো হয় যে এটা নিয়ম যে তুমি 6টা থেকে 12টার পর পর্যন্ত স্কুলের বাইরে যেতে পারবে না, যদি যাও তাহলে তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এই যে ব্যাপারটা, তাই না? এই যে ব্যাপারটা, এটা থেকে আমরা কি শিখলাম, একটা শৃঙ্খলা শিখলাম, যেটা আমাদের পরবর্তীতে জীবনটাকে আরো সুন্দর করতে সাহায্য করে। যেমন তোমরা এখন স্কুল থেকে এই নিয়মটা শিখতেছো, যখন বড় হবা তখন তোমাদের মনে করো চাকরি করো বা ব্যবসা করো, এক জায়গায় সময় মতন যাওয়া এবং সময় মতন কাজ শেষ করা, এই জিনিসটা শিখতে মানে বুঝবা কতটা ইম্প্যাক্টফুল। দায়িত্ববোধ, তোমাকে তোমার শিক্ষক, ধরো আমি বললাম তোমরা আমাকে এই স্কুলে আমরা কি কি শিখে থাকি এর উপর 5টা হোমওয়ার্ক দিবা। স্কুলে আমরা কি কি শিখে থাকি এর উপর 5টা বিস্তারিত লিখে আমাকে দিবা। তো এটা কিন্তু তোমাদের আমি দায়িত্ব দিলাম। এখন এই দায়িত্ব তোমরা কে কে পালন করবা এটাও কিন্তু একটা জানার বিষয়। নিয়ম না বর্তিতা, তাই না? এখন দেখো, শৃঙ্খলা বোধ তো শিখলাম আমরা, নিয়ম বর্তিতা কি? নিয়ম হলো যে তোমাকে স্কুলে ভর্তি হলে অবশ্যই তার বেতন দিতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্কুল ড্রেস পরে যাইতে হবে। এই যে নিয়ম না বর্তিতা এটা এর অংশ। এছাড়া আছে তোমার শ্রদ্ধাবোধ, সহযোগিতা, তাই না? তো এই যে স্কুল থেকে আমরা এগুলা কি করে থাকি, শিক্ষা গ্রহণ করে থাকি। আচ্ছা, আবার কি সমস্যা হয়েছে বাচ্চারা বলো? না, এখন থেকে আর কোনো পরীক্ষা হবে না, এখন থেকে তোমাদের রিভিশন ক্লাস চলবে। তোমাদের কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত বলো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সমাজের লেকচার শিট দিয়ে কি করবা? সমাজের লেকচার শিট নেই বাবা, এটার কোনো লেকচার শিট নেই। তবে তোমাদের একটা কোশ্চেন ব্যাংক দিয়ে দেবো, ইনশাল্লাহ কোশ্চেন ব্যাংক দেখে প্র্যাকটিস করো। ঠিক আছে? তোমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর লেকচার শিট তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এখন দেখো খেলা পড়ার সাথে, আচ্ছা, এমন কিন্তু অনেক বন্ধু বান্ধব থাকে যাদের সাথে আমাদের খেলার সঙ্গী হিসাবে পরিচয়, তাই না? তোমাদের অবশ্যই তোমরা খেয়াল করবা ছোটবেলায় বা যখন একটু বড় হবা তখন তোমাদের কিছু বন্ধু তৈরি হয় যারা শুধু খেলার সঙ্গী, অর্থাৎ খেলার মাঠে তোমাদের সাথে পরিচয়। ঠিক আছে, এই বন্ধুগুলো কিন্তু আমাদের খুবই কাছের বন্ধু হয়ে ওঠে, বুঝেছো? শিশু সামাজিকরণে খেলা ও পড়ার সাথে ভূমিকা কম নয়। শিশু খেলা পড়ার সাথে সাথে মেলামেশা করে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে, ভালো মন্দ গুণাবলী সমালোচনা শুনতে, সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শেখে। তবে মন্দ খেলা ও পড়ার সাথে অনেক সময় শিশুকে বিপথগামীও করতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে দেখো, সেটা হলো আমরা খেলার মাঠে অনেক টাইপের মানুষ আছে, বুঝছো? যেখানে অনেক শিশু থাকে যারা একটু মানে অন্য পরিবেশের মানুষ, ঠিক আছে, তাদের সাথে মিশে অনেক সময় আমরা বাচ্চারা কি হয়ে যেতে পারে, অসৎ সঙ্গে চলে যেতে পারে। এই জিনিসটা যেন না হয় সেই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, বেশি করে যারা ছেলেরা আছো তারা। তোমরা ছেলেরা অনেকে মাঠে খেলো, তো এখানে কিন্তু তোমরা দেখতে পাও অনেক টাইপের পোলাপানরা আসে যারা তোমাদের পরিবেশে না, যাদের থেকে মনে করো যে একটু ডিস্টেন্স মেনটেন করাটাই বেটার। বাট অবশ্যই তোমরা এখনো বুঝো না যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এগুলার কিছু সিমটম দেখবা, যেমন যদি দেখো অল্প বয়সে ছেলেটা বেশি খারাপ কাজ করতেছে, মানে গালাগালি করতেছে বাবা মায়ের সাথে, মনে করো ছোট বয়স থেকে একটা অন্যরকম, মানে কি বলে ওটা, যে ভায়োলেন্ট ভাব থাকে, এই জিনিসগুলা তোমরা অ্যাভয়েড করবা। যে সকল বন্ধু বান্ধব দেখবা ভালো, তাদের সাথে তোমরা কি করবা, বেশি বেশি মিশবা। মনে রাখবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক আছে? কেন তোমাকে খেলতে দেবো না কেন? এটা কোনো কথা? খেলতে কেন দেবে না? বাবা মা খেলতে না দিলে আমাকে বলো, আমি তোমার বাবা মার সাথে কথা বলবো, ঠিক আছে? বাবা মার উচিত অবশ্যই বাচ্চাদের খেলতে দেওয়া, কারণ না খেললে বাচ্চারা ওই সময়টা বিনোদন করবে অন্য জায়গায়। ফর এক্সাম্পল ফোন, কম্পিউটার ইত্যাদি দিয়ে বাচ্চারা বিনোদন খুঁজে বের করবে। আর এর ফলে কি হবে, বাচ্চাদের শারীরিক বিকাশ হবে না, সে অনেক কিছু শিখতে পারবে না, মানসিক ভাবে অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে? এখন আসো আমরা একটু জানি ধর্ম। ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস যা নির্দিষ্ট কিছু আচার আচরণের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। আচ্ছা, এই জিনিসটা আমি একটু তোমাকে বলি। মোটামুটি পৃথিবীর সকল ধর্মই মানুষকে সঠিক পথে থাকতে বলে।
পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবা না যেখানে অসৎ কাজ করতে বলে, তাই না? যে ধর্ম থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করি। যদি আমরা আমাদের ধর্মটা ঠিকভাবে পালন করি, ধর্মে যে যার যে ধর্মই থাক, তাদের ধর্ম অনুযায়ী সে যদি চলে, তাহলে সে অবশ্যই 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 জীবনে বিপথে যাবে না, সবসময় কি থাকবে? সৎ পথে থাকবে। ঠিক আছে? তো এই জন্য তোমরা সবাই নিজেদের ধর্ম পালন করবা। যারা মুসলমান আছো, নামাজ কালাম করবা, 5 ওয়াক্ত, মিথ্যা কথা বলবা না, কোরআন শরীফ পড়বা, এবং ইনশাআল্লাহ সেগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে? এখন দেখো শিশু শ্রমের ধারণা ও কারণ ও প্রভাব। এখন আসো আমাদের সমাজের অন্যতম একটা চরিত্রের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। বাংলাদেশে এমন অনেক শিশু আছে যাদের মুখ থেকে মনে করো যে সোনার চামচ নিয়ে জন্মায়। মানে কি? মুখে সোনার চামচ নিয়ে জন্মায়, অর্থাৎ ছোটবেলায় থেকে রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করে। মানে ছোটবেলা থেকে সে সব পাচ্ছে, খাবার, পোশাক, খেলনা, শিক্ষা, চিকিৎসা। জাস্ট হা করা দেরি, কিন্তু তার সেটা পেতে দেরি নেই। তো এই যে ব্যবস্থাগুলো আছে, এগুলা বাচ্চাদের ছোটবেলা থেকে শেখে। ঠিক কিনা? ছোটবেলা থেকে শেখে, মানে শেখে না, মানে ছোটবেলা থেকে পায় আর কি, সরি। তো এর বিপরীত চিত্রও কিন্তু বাংলাদেশে আছে, বুঝছো? বাংলাদেশে এমন অনেক পরিবার আছে যারা খুবই গরিব, এবং সেখানে বাচ্চা জন্ম নেওয়া মানে বুঝে যে পরিবেশে আরেকজন খাবার সদস্য এসেছে। মানে কি? খাবার সদস্য মানে কি, যে আরেকজন, মানে বোঝা এসেছে, এরকম ভাবা হয়। বুঝতে পেরেছো যে গরিব যারা, তাদের পরিবারে একজন সন্তানকে কতটা করে হেয় চোখে দেখা হয়, বা কিরকম বোঝা স্বরূপ দেখা হয়। তো এই শিশুরা কোনো ধরনের সুযোগ সুবিধা তো পায় না। তারা কি পায়? তারা পায় ছোট থেকে কর্ম করতে হবে, কাজ করতে হবে। তো বাংলাদেশে কিন্তু শিশু শ্রম একদম বেআইনি, কিন্তু তবুও করে, মানুষ অভাবের জন্য করে। তো এই জিনিসটা আমাদের উচিত সবারই। যখন আমরা বড় হব, মানে তোমরা যখন বড় হবা, অনেকে থাকবা অনেক বড় পজিশনে যাবা। কেউ হয়তো সরকারি অফিসার হবা, কেউ হয়তো অনেক বড় ব্যবসায়ী হবা, বা কেউ অনেক বড় চাকরিজীবী হবা। বেশি করে যারা বড় ব্যবসায়ী হবা বা সরকারি বড় অফিসার হবা, তাদের হাতে প্রচুর পরিমাণে সুযোগ থাকে যেন দেশের মানুষের জন্য, এই যে গরিব হতদরিদ্র মানুষ আছে তাদের জন্য কিছু করা। তো এই জিনিসটা তোমরা অবশ্যই অবশ্যই করবা। এবং তোমরা আশেপাশে যারা পরিবার আছে তাদেরকে বুঝাবা যে শিশুদের কর্ম নয়, শিশুদের দিন শিক্ষা। ঠিক আছে? কারণ কি, যদি শিশু শিক্ষা পায় তাহলে সে মানুষের মতো মানুষ হবে, দেশের সম্পদ হবে, জাতির সম্পদ হবে, পরিবারের কি হবে? সম্পদ হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলা একটু মাথায় রাখবা তোমরা সবাই। হ্যাঁ, এটা খুবই ভালো একটা অভ্যেস জুনায়েদ, বুঝছো? আচ্ছা, আমার নাম্বারটা লিখে নাও, 01608450725। 01608450725। ঠিক আছে? আহ তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার নাম্বার লিখেছো? আশরাফুল, আরাফুল ইসলাম। আচ্ছা, তো এখন দেখো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, পরবর্তী দেখো কি বলেছে। শিশু শ্রমের অনেক কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ আমি তোমাদের বলেই দিয়েছি, দরিদ্রতা। দরিদ্রর জন্যই মূলত মনে করো এই শিশুরা কি করে থাকে, এরকম কাজ করে থাকে। তো শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব, অবশ্যই শ্রমজীবী শিশুদের প্রতি আমাদের মনোভাব থাকতে হবে কোমল। কি থাকতে হবে? কোমল থাকতে হবে। আমাদের তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে হবে। বাসায় কোনো শিশু কাজ করলে তার কাজে সাহায্য করতে পারি। নিজেকে কিছু কাজ, যেমন ঘর, বিছানা, টেবিল গুছিয়ে রাখা, শুকনো কাপড় ভাঁজ করে রাখা ইত্যাদি নিজে করতে পারি। এতে শিশুটির উপর কাজের চাপ কমবে। কোনো সময় শিশুটি অসুস্থ হলে তার চিকিৎসা সেবা যত্ন করা, তার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে পারি, এতে সে বন্ধু হয়ে উঠবে। খেলাধুলায় তাকে সাথী করতে পারি, শিশুটি নিজের পরিবারের সদস্য হিসাবে বিবেচনা করতে পারি। আচ্ছা, তোমরা কে কে মিনার কার্টুন দেখেছো বলো তো আমাকে, একটু সবাই বলো। মিনার কার্টুন কে কে দেখেছো? আচ্ছা, আমার নাম্বার 01608450725। ঠিক আছে? আচ্ছা, মিনার কার্টুন দেখেছো না সবাই? আচ্ছা। আচ্ছা, মোটামুটি যাক, সবাই দেখেছো, ভেরি গুড। আমি তো ভেবেছি এই জেনারেশনের বাচ্চারা মিনার কার্টুন ভুলেই গিয়েছে। এটা খুবই ভালো জিনিস লাগলো যে তোমরা এখনো মিনার কার্টুন দেখো। আমিও মিনার কার্টুন এখনো দেখি, বুঝছো? মজা না?
অনেক মজা, তাই না মিনার কার্টুন? আচ্ছা, মিনার কার্টুনের একটা এপিসোড আছে যেখানে তোমরা যদি খেয়াল করো, এই মিনার কার্টুনে একটা এপিসোড থাকে যেখানে মিনার পরিবার বন্যায় কবলিত হয়। কিসে কবলিত হয়? বন্যায় কবলিত হয়। বন্যায় কবলিত হওয়ার পরে আহ তার অনেক অভাব হয়, তাদের কি হয়, অনেক অভাব হয়। তো এই অভাব দূর করার জন্য তার বাবা আর মা চলে যায় শহরে তার ফুবুর বাসায়। কোথায় যায়? ফুবুর বাসায়। তো যেহেতু মনে করো তার ফুবুর বাসায় যায়, কিন্তু সেই সময়টা তার ফুবু ছিল না শহরে, বুঝছো? বন্যা ছিল, তার বাবা কাজের খোঁজে শহরে যায়। এখন ছেলে মেয়েদের কই রাখবে, যেহেতু ফুবু তো নেই। তখন ছেলে মেয়েকে শহরের একজন বাড়িওয়ালা বলে, আমার কাছে রেখে যান মেয়েটাকে, আমি দেখবো ইনশাল্লাহ। এবং ছেলেটাকে নিয়ে যায়, মানে অন্য বাসায় রেখে যায় আর কি। দুজনকে দুই বাসায় রেখে যায়, যে তোমরা কিছুদিন দুই বাসায় থাকো, আমি একটু কাজ কাম জোগাড় করে আমি নিয়ে যাব। তো প্রথমে তো মনে করো বাড়িওয়ালা খুব যত্ন সহকারে বলে যে হ্যাঁ, আমি আপনার মেয়েকে অনেক যত্ন সহকারে রাখবো, কোনো কাজ করাবো না, একদম নিজের মেয়ের মতন রাখবো। শহরে এই জিনিসটা খুবই হয়, কিছু কিছু বাড়িওয়ালারা থাকে যারা এই জিনিসটা করে থাকে, বুঝছো? কারণ হলো শহরে কাজের লোক পাওয়া খুবই কষ্ট, এবং যারা কাজ করে তাদের মাসাল্লাহ দিমাগ মনে করো অফিসারের চেয়েও বেশি, বুঝছো? যারা ম্যাচিওর আর কি, তোমার মনে করো বাসায় কাজ করা বা একদম গোনা কাজ করবে, যে এই কাজের বাইরে একটা কাজও সে করবে না, স্বাভাবিক, অবশ্যই করা উচিত। তো এই জন্য বাড়িওয়ালারা খোঁজে একটু ছোট টাইপের মেয়েগুলো, যাদের দিয়ে ইচ্ছা মতন কাজ করাতে পারবে। এরকম ফ্যামিলির সংখ্যা নিহত কম না। তো তখন মিনাকে নেওয়া হয় বাসার কাজ করানোর জন্য, এবং মিনাকে নেওয়ার পরে বাসার সকল কাজ করায় এবং কিছু হলে আচ্ছা মতন বকা দেয়। তো মিনার, সেই বাসায় মিনার বয়সের একটা মেয়ে ছিল, যেই মেয়েটির একটা অঙ্ক সলভ করে দেয় মিনা। মনে আছে তোমাদের? অঙ্ক সলভ কে করে দেয়? মিনা করে দেয়। তখন থেকে তারা ভালো বন্ধু হয়ে যায়, এবং মিনার কাজেও সেই মেয়েটি সাহায্য করে, পানি আনতে সাহায্য করে, সব কাজে সাহায্য করে। শেষ পর্যায়ে আমরা দেখি মিনার ফুবু মিনাকে দেখতে পায় এবং মিনাকে তার বাসায় নিয়ে যায়, এবং ওই বাড়িওয়ালাকে আচ্ছা মতন বকা দেয়। আসলে বকা দেয় স্বাভাবিক। এখান থেকে আমরা কি শিখতে পারলাম বাচ্চারা? যে তোমরা যারা বাচ্চারা আছো, তোমাদের বাসায় এমন হইতে পারে যে কাজের পারপোজে অনেক সময় তোমাদের এজের বাচ্চারাই বাসায় অনেকে কাজ করতে পারে। তাদের তোমরা কোন সময় ছোট মনে করবা না, তাদের তোমাদের বন্ধু মনে করবা। বন্ধু মনে করে তাদের সর্বদা কি করবা? সাহায্য করবা, তাদের কাজে সাহায্য করবা। তোমার বইটা দিবা যে পড়ো, তাকে পড়াই হেল্প করবা যেন সেও শিক্ষা গ্রহণ করে। কোনো সময় খারাপ ব্যবহার করবা না কারোর সাথে। এটা আমি তোমাদের বারবার বলি, সব সময় বলি। কোনো সময় কি করবা না? খারাপ আচরণ করবা না কারোর সাথে। ঠিক আছে? কারণ কি, খারাপ আচরণ যদি করো সে রিটার্নও তুমি পাবা, বুঝছো? তো আশা করি তোমরা এখানেও বুঝতে পেরেছো। এখানে তো এই ছিল আর কি আমাদের গল্প। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু বলো। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু বলো। ওকে, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তো এখন আসো, তোমাকে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দেই। সেটা হলো, তোমাদের হোমওয়ার্ক হলো আহ সামাজিকীকরণের 5টি প্রক্রিয়া আমাকে লিখে দিবা, এবং বিস্তারিত লিখে দিবা। ঠিক আছে? সামাজিকীকরণের 5টি প্রক্রিয়া আমাকে লিখে দিবা এবং বিস্তারিত লিখে দিবা। ঠিক আছে? ওকে। তো আজকে এই পর্যন্তই থাকলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এটু পরিবারের সাথে থেকো। ইনশাআল্লাহ তোমাদের সামনের ক্লাসে আবার দেখা হবে। শনিবারে তোমাদের বিজ্ঞান একটা ম্যারাথন ক্লাস আছে, অলমোস্ট 3টা চ্যাপ্টারের উপরে। তো সেই দিন আমি নেব ক্লাসটা, এবং সাথে আরেকজন টিচার থাকবে, আমরা দুজন মিলে ইনশাআল্লাহ তোমাদের বিজ্ঞান ক্লাস নেব ওই দিন। ঠিক আছে? তো যা যা সমস্যা থাকে ওই দিন সলভ করা হবে। আমি তোমাদের ক্লাসটা এমন ভাবে রেখেছি যেখানে তোমাদের